মোস্তফা আকমল বেগম জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং 3 বারের প্রধানমন্ত্রীও বটে। তিনি 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত যতগুলো সংসদীয় আসনে নির্বাচন করেছেন একটিতেও হারেননি। আপনার মূল্যায়ন কি? হ্যাঁ, দেখুন, উনি এ পর্যন্ত 91, 96, 97 এই 3টা নির্বাচনে 5টি করে আসনে উনি নির্বাচন করেছেন, 15টি আসনে, একবারও হারেননি। 2001, 96, হ্যাঁ, 2001-এ। এরপরে হচ্ছে 2008-এ 3টি আসনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 3টি জিতেছেন। এটা 1/11-র বিশেষ একটা পরিস্থিতির মধ্যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সেই 1/11-র প্রেক্ষাপটে, 1/11-এর প্রেক্ষাপটে এই নির্বাচনটা হয়েছিল, যে নির্বাচনে বিএনপির কিন্তু ভরাডুবি হয়েছিল। বিএনপি মাত্র 29টি আসন পেয়েছিল। এর মধ্যেও কিন্তু খালেদা জিয়া 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 3টি আসনেই জয়লাভ করেছেন। তো ওনার জীবনে আসলে বলা যায় উনি রাজনীতির মাঠে উনি নট আউট। উনি কখনো রাজনীতির মাঠে এ পর্যন্ত হারেননি। এই রেকর্ডটা কিন্তু বিরল। তো সেটা এমনও বলা হয়েছিল তখন তাকে বিদেশে যাওয়ার জন্য বলা হচ্ছিল, কিন্তু তিনি বলেছেন দেশের বাইরে আমার কোনো। সেটা হচ্ছে আমি তখন মাঠের রিপোর্টার। আমার স্পষ্ট মনে আছে যে একটা সিদ্ধান্ত হলো আর ওই সরকারের আমলে যে -2 ফর্মুলা নিয়ে ব্যাপক আলোচনা হলো, যে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করে রাজনীতির একটা নতুন বন্দোবস্ত তৈরি হবে, নতুন একটা রাজনীতির ধারা তৈরি হবে, এরকম একটা নীল নকশা তৈরি করে তখন এটা রাজনীতিতে ছড়িয়ে দেওয়া হলো এবং শেখ হাসিনা চিকিৎসার জন্য লন্ডনে চলে গেলেন। একটা পর্যায়ে খালেদা জিয়াকে বলা হলো যে আপনিও দেশের বাইরে চলে যান। এবং আমার মনে আছে ওই দিন রাতের 1:30 পর্যন্ত আমি ঢাকা বিমানবন্দরে আমি ছিলাম। তখন আমরা সবাই জানি যে খালেদা জিয়া বিদেশে চলে যাবেন, আমরা ওখানে অপেক্ষা করছি। তো রাত 1:30-র দিকে আমি নজরুল ইসলাম খানকে ফোন দিলাম যে ম্যাডাম কি চলে যাচ্ছেন? তো উনি ফোন ধরে আমাকে বললেন যে না আকমল, ম্যাডাম যাবেন না। তো সব বন্দোবস্ত কিন্তু তখন হয়ে গেছিল, উনি যাবেন না। তো এর পরের দিন আমরা জানার চেষ্টা করলাম এবং আমরা বিভিন্ন সোর্স থেকে জানতে পারলাম ওনাকে নানাভাবে প্রেশার দেওয়া হচ্ছিল। ওনার ব্যাগেজ রেডি হয়ে গিয়েছিল, ওনাকে মানে গাড়ি রেডি হয়ে গিয়েছিল যে ওনাকে তুলে দিবে, ওনাকে বিদেশ পাঠাবে। উনি বলেছিল না, আমি যাব না। ওনার কথা হচ্ছিল যে যদি ওনাকে জেলে দেয় উনি জেলে থাকবে, ওনাকে যা কিছু করে এই দেশেই উনি থাকবে, বাংলাদেশই তার ঠিকানা, বাংলাদেশের বাইরে উনি যাবেন। এটা পরবর্তীতে ওনার বক্তব্য উনি নানাভাবে বলেছেন। আপনাকে আরো কিছু যদি স্মৃতিচারণ করতেন। আপনি তো বিএনপির দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে জড়িত। জি, আমি অনেকদিন ধরে ছিলাম। আপনি জানেন যে খালেদা জিয়া খুব স্বল্পভাষী, উনি বাড়তি কোনো কথা বলেন না। উনি কথা বলেন কম এবং কথা যেটা বলেন সে কথা উনি রাখেন, এরকম একটা ওনার চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। কথা কম বলেন কিন্তু কথা অত্যন্ত বুঝে শুনে বলেন এবং কথার কখনো উনি বরখেলাপও করেন না, কথা এলোমেলোও করেন না। একটা আজকে বললে কালকে আর একটা, এরকম ওনার চরিত্রে এটা নাই, এটা আমরা কখনো দেখিনি। তো ওনার দূরদর্শিতা, ওনার প্রজ্ঞা, ওনার মেধা, এটা একটা অন্য লেভেলে বলতে আমি একদিন মানে খুব তাজ্জব হয়ে গেলাম। দেখেন, আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, অনার্স মাস্টার্সে অনেক বইপত্র পড়েছি, বা আমাদের জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে সবসময় নানা ধরনের কথাবার্তা হয়। কিন্তু ওনার কাছ থেকে আমি সাংবাদিকতার একটা লেসন নিয়েছি যেটা ছিল আমার জন্য আসলেই বিস্ময়কর। সেটা হচ্ছে চ্যানেল 1 যে বছর বন্ধ হয়, আমি তখন ওখানে চিফ রিপোর্টার ছিলাম 2010-এ। বন্ধ হওয়ার অল্প কিছুদিন আগে ওই চ্যানেলটির প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, চ্যানেল 1-এর প্রতিষ্ঠা বার্ষিকী। তো আমার সাথে ওনার সৌভাগ্য হয়েছে কয়েকবার সামনাসামনি, হাতে গোনা 3-4 বার সামনাসামনি দেখা হওয়া, কথা বলা। তো ওইটা আমার খুবই সিগনিফিক্যান্ট, ওই স্মৃতিটা, যে আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ম্যাডাম, সবসময় তো আপনারা লিখিত বাণী দেন চ্যানেলের প্রতিষ্ঠা বার্ষিকীতে, এবার একটু রিকোয়েস্ট করছি আপনি রেকর্ডিং দেন। হ্যাঁ, আপনি কিছু যেটা লিখিত দেন ওটাই বলে দেন। ঠিক আছে, আসো একদিন। আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একদিন গেলাম। আমাদের ওই রিপোর্টার আমি ছিলাম সাথে, আর ক্যামেরাম্যান ছিলেন জুয়েল নূর, ও এখন আমেরিকায়। আমরা দুজন গেলাম, রেকর্ডিং হলো। রেকর্ডিংয়ের পর উনি আমাকে জিজ্ঞেস করলেন যে এই তোমরা এই চ্যানেল 1 কি বিএনপির নিউজ দেখাও না সব পক্ষের নিউজ দেখাও? আমরা, ম্যাডাম, আমরা সব পক্ষের নিউজ দেখাই। তখন উনি আমাকে বলল, দেখো, সব পক্ষের নিউজ সমানভাবে দেখাবা,
সব পক্ষের নিউজ সমানভাবে না দেখালে তোমাদের চ্যানেল কেউ দেখবে না। আর তোমার চ্যানেল যদি কেউ নাই দেখে তাহলে তুমি আমার বা কারো একজনের গুণগান সারাদিন গাইলেও সেটা জনগণের কাছে পৌঁছাবে না। আমার এটা মাথায় তাৎক্ষণিক ব্যাপকভাবে স্ট্রাইক করলো যে দেখেন উনি কিন্তু সাংবাদিকতার স্টুডেন্ট না, উনি সাংবাদিকতা পড়েন না, কিন্তু ওনার মেধাটা, ওনার প্রজ্ঞাটা কোন পর্যায়ে যে উনি সাংবাদিকতা যেটা আমরা ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার্স লেভেলে পড়েছি সেইটা উনি ওনার অভিজ্ঞতা থেকে উনি কিভাবে এটা ধরে ফেললেন এবং আমাকে সুন্দরভাবে বললেন। আমি এটা, আমাদের কিন্তু অনেক সাংবাদিকরাও ওই কথা বলে না, তারাও অনেক সময় পার্টিজান হয়ে যায়, অনেক সময় বলে যে এই যারা বিএনপি পন্থী তারা বলে যে বিএনপির নিউজ সব দেখাও, যারা আওয়ামী লীগ পন্থী তারা বলে আওয়ামী লীগের নিউজ সব দেখাও। কিন্তু ওনার দেখেন ওনার প্রজ্ঞা, উনি বললেন যে সব পক্ষের নিউজ সমানভাবে দেখাতে হবে, যদি সব পক্ষের নিউজ সমানভাবে না দেখান তাহলে আপনার চ্যানেল অডিয়েন্স দেখবে না। আর যদি আপনার চ্যানেলে দর্শক না থাকে, আপনি আপনার নিজের গুণগান বা দলের গুণগান 24 ঘন্টা গাইলে সেটা তো আর জনগণের কাছে পৌঁছাচ্ছে না। এই একটা বিষয় আমার স্মৃতি খুবই মনে পড়ে। আর একটা এরকম অসংখ্য ঘটনা আছে। তো আরেকটা বিষয় আমার প্রায় মনে পড়ে, সেটা হচ্ছে আপনার বিডিআর মিউটিনির পরে, বিডিআর বিদ্রোহের পরে এই যে একটা গায়েবানা জানাজা হলো, সরি জানাজা যেটা হলো সেনানিবাসে, ওই জানাজায় আমি সাথে গিয়েছিলাম। তখন উনি কিছু কথা বলেছিলেন, তখন মিডিয়া অ্যালাউ ছিল না, বাট উনি ওই বিষয়টা নিয়ে তার খুবই উদ্বেগ ছিল, উনি উদ্বিগ্ন ছিলেন। উনি বলেছিলেন যে এই যে 57 জন আর্মি অফিসারকে এই যে হত্যার বিষয়টা, এটা উনি দেখেছিলেন যে উনি অল্প কয়েকজন লোক ছিলেন সেখানে, উনি বলেছিলেন এটা হচ্ছে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের গোড়ায় আঘাত হানা, রুটে আঘাত হানা, যে এটা এর মাধ্যমে আসলে আধিপত্যবাদী শক্তি এই দেশকে একদম একটা চরম বাজে অবস্থার মধ্যে ফেলে দিতে চাচ্ছে, অথবা সম্পূর্ণভাবে গ্রাস করতে চাচ্ছে, অথবা সম্পূর্ণভাবে তাবেদারি রাষ্ট্র করতে চাচ্ছে। এই 57 জন আর্মি অফিসারের যে হত্যাকাণ্ডটা, এটা নিয়ে ওনার খুবই একটা উদ্বেগ ছিল। আর একটা জিনিস বলি, উনি কিন্তু এই জীবনে আমার দেখা মতে উনি জিয়াউর রহমানের মৃত্যুর পর 3 বার কেঁদেছেন। একবার হচ্ছে ওনাকে যখন বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, ওইটা উনি অঝোর নয়নে কেঁদেছিলেন। আর একবার যখন ওনার ছেলে মারা যান, কোকো মারা যান, তখন অঝোর কেঁদেছিলেন। আর জিয়াউর রহমান যখন মারা যান, তো ওনার বাড়ির ইমোশনটা ওনাকে অনেক ব্যথা দিয়েছে। কারণ হচ্ছে যে ওই বাড়িতে ওনাদের অনেক স্মৃতি, যেটা তারেক রহমান পরবর্তীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ওনার বাবার সাথে, মানে তারেক রহমান পুরো ফ্যামিলি, খালেদা জিয়ার টোটাল ফ্যামিলির অনেক স্মৃতি ওখানে। তারপর ওনাদের তারেক রহমান বা আরাফাত রহমান কুকুর, ওনাদের সন্তানদের বেড়ে ওঠা, খালেদা জিয়ার অনেক স্মৃতি। সেই বাড়ি থেকে যখন উনি উচ্ছেদ হলেন, এটা উনি অঝোর ধারায় কেঁদেছেন। এইটা ওনার জন্য অত্যন্ত দুঃখের ছিল, এটা ইতিহাসই মূল্যায়ন করবে পরবর্তীতে। এবং আরাফাত রহমান কুকুর মৃত্যুটা ওনার, তখন ওনার আসলে রাজনৈতিক প্রতিকূল অবস্থা। দেখেন একটা জিনিস, উনি রাজনৈতিক, মানে বলে না, ওনাকে কিন্তু বলা হয় মজলুম, উনি সত্যিকার অর্থেই মজলুম। কারণ হচ্ছে দেখেন উনি প্রতিকূল অবস্থার বিরুদ্ধে যেভাবে আজীবন সংগ্রাম করেছেন, একজন নারী হয়েও, সেটা আসলে খুবই কি বলবো, আমি নিজেই মাঝে মধ্যে খুবই আবেগতাড়িত হই। ধরেন খুব অল্প বয়সে ওনার হাজব্যান্ড মারা গেছেন, এরপর আর ওনাদের তো শান শওকত ছিল না, আপনি তো জানেন জিয়াউর রহমান ওনাদের জন্য তেমন কিছুই রেখে দিয়ে গেছেন, খুব মিতব্যয়ী একটি জীবন যাপন করতেন, এবং ওনারা খুবই সাদাসিধা জীবন যাপন করতেন। তো ওই অবস্থা থেকে ওনার এই 2 সন্তান সহ ওনার স্ট্রাগলিং এর লাইফটা শুরু হলো। ঠিক সেই মুহূর্তে বেগম খালেদা জিয়ার ঠিক সেই রকম রাজনৈতিক প্রজ্ঞা ছিল না, একদমই গৃহবধূ ছিলেন উনি। তো ওখান থেকে এসে উনি প্রথমে কিন্তু খুব একটা রাজিও ছিলেন না, কিন্তু দলের তখন বিএনপির মধ্যে নানা মত, নানা পথ তৈরি হয়ে গেল, এবং সম্মিলিতভাবে ওনাকে তখন রিকোয়েস্ট করা হলো যে বিএনপিকে ঐক্যবদ্ধ করার জন্য। এবং উনি তখন যদি এই হালটা না ধরেন তাহলে কিন্তু বিএনপি এলোমেলো হয়ে যায়, বিএনপি ভাগ হয়ে যায়। তো এই বিএনপি ভাগ ঠেকাতে এবং ঐক্যবদ্ধ রাখতেই উনি কিন্তু এই তখন নেতৃত্বটা নেন, এবং নেতৃত্বটা নিয়ে উনি দলকে যেভাবে ঐক্যবদ্ধ করলেন সেটা কিন্তু ইতিহাসের পাতায় খুবই স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ দেখেন বিএনপি জিয়াউর রহমানের হাতে তৈরি 78 সালে, কিন্তু সেই বিএনপি কিন্তু বিকশিত হয়েছে, মজবুত ভিতের উপর দাঁড় হয়েছে
সেটা কিন্তু বেগম খালেদা জিয়ার হাত ধরেই, তার নেতৃত্বেই, এবং সেটার ফলাফল কিন্তু উনি দলকে 3বার ক্ষমতায় নিয়ে গেছেন। হ্যাঁ, তো আসলে ওনার কথা বললে মানে ওনাকে আসলে বলা হয় যে আয়রন লেডি, কারণ ওই যে বললাম যে উনি কখনো আপোষ করেন, অন্যার কাছে মাথা নত করে না। দেখেন এখন যে বর্তমানে যিনি অর্থ উপদেষ্টা আছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি একটা কথা শেয়ার করেছেন সাংবাদিকদের সাথে, আমি সেটা খুব সংক্ষেপে বলি। সেটা হচ্ছে আমরা কিন্তু এই গণ অভ্যুত্থানের পরগুলো যেগুলো দেখলাম যে ব্যাংকগুলো ফাঁকা হয়ে গেছে, ব্যাংক লুট, তো এই লুটেরা কিন্তু আগে থেকেও সক্রিয় ছিল। উনি আসলে ওই যে বললাম যে আয়রন লেডি, উনি সবকিছু শক্ত হাতে হ্যান্ডেল করতেন। উনি কিন্তু ওই এক কথার লোক, এটা ওনার চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য, এবং এই চরিত্র ওনাকে সফলতা এনে দিয়েছেন, যে কম কথা বলা এবং এক কথায় থাকা, হ্যাঁ, অটল থাকা সিদ্ধান্তে। তো সেটা ছিল ডক্টর সালেউদ্দিন আহমেদ যেটা শেয়ার করেছিলেন সাংবাদিকদের সাথে, সেটা হচ্ছে যে আমি আর ব্যাংকের নাম বললাম না, তখন একটা রুগ্ন ব্যাংক ছিল বিএনপির ওই আমলে, এবং ওই ব্যাংকটা দেউলিয়া হয়ে গেল, এবং ওই ব্যাংকের পক্ষ থেকে নানাভাবে তদবির করা হলো প্রধানমন্ত্রী অফিসে যে ওই ব্যাংকে কিছু টাকা দেওয়া হোক, কারণ ব্যাংকটা রুগ্ন হয়ে গেছে, ব্যাংকটা দাঁড়াতে হবে। তখন কিন্তু সালেউদ্দিন আহমেদ এই ফাইলটা বারবার ফেরত দিচ্ছিলেন, উনি অ্যাকসেপ্ট করছিলেন না। তো সালেউদ্দিন আহমেদকে একবার ডাকলেন, উনি ডেকে বললেন যে সালেউদ্দিন সাহেব, উনি তখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, যে আপনি এই ব্যাংকটা তো রুগ্ন হয়ে গেছে, এই ব্যাংকটা তো ওরা কিছু প্রণোদনা চাচ্ছে, কিছু টাকা পয়সা দিলে ব্যাংকটা আবার দাঁড়াবে, এটা বলতেছে। তখন বললো যে ম্যাডাম, এটা কোনো মানে এটা কোনো থিওরি না, এই যদি আপনি টাকা দেন, যারা এই টাকা সরিয়েছে তারা আবার টাকা দিলে আবারও তারা এই কাজই করবে, এই ব্যাংক আর দাঁড়াবে না। তো সালেউদ্দিন আহমেদ একটু শেখেছিলেন, উনি আমি আমার স্পষ্ট মনে আছে উনি বলেছিলেন যে প্রয়োজনে উনি তখন ওনার সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে, গভর্নরের সিদ্ধান্তের বিরুদ্ধে গেলে উনি পদত্যাগ করার জন্য রেডি ছিলেন। উনি একটু শেখেছিলেন যে আজকে আমি সত্য কথা বলবো, ম্যাডাম যদি আমার সাথে একমত না হয় আমি রিজাইন করবো, এরকম একটা অবস্থা ছিল। তো সেই মুহূর্তে ম্যাডাম বললেন যে ও তাই নাকি, তাহলে আপনি কি মনে করেন? বললেন ম্যাডাম এইভাবে ঠিক হবে না, এইভাবে তাইলে একটা ধারা তৈরি হবে, এরকম ব্যাংক থেকে টাকা সরানোর একটা ধারা তৈরি হয়ে যাবে, এটা করা ঠিক হবে না। উনি তখন সালেউদ্দিন আহমেদকে বললেন, আপনি যেটা বলেছেন যদি এইটাই সঠিক মনে হচ্ছে এবং আপনি আপনার রুলস এবং নিয়ম অনুযায়ী আপনি করেন, আপনাকে স্বাধীনতা দেওয়া হলো। তিনি আর কোনো চাপ প্রয়োগ করেন, তিনি আর কোনো চাপ প্রয়োগ করেন নাই, এবং সালেউদ্দিন আহমেদ তার মতো সিদ্ধান্ত নেন। এরকম অসংখ্য আছে। সাইফুর রহমানের সাথে আমাদের যখন প্রায় আড্ডা, ওনার এই যে জালালাবাদ হাউজে আমরা আড্ডা দিতাম, তো সাইফুর রহমান অনেক সময় অনেক গল্প করতেন যে ওনার সাথে আসলে ক্যাবিনেটে যারা ছিলেন তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেন, সেটা হচ্ছে সবাই ফ্রিডম নিয়ে কাজ করতেন। উনি কখনো কোনো দপ্তরের, কোনো মন্ত্রণালয়ের, কোনো মন্ত্রীর কাজে কখনো ইন্টারফেয়ার করেন না, এবং এইটা ছিল ওনার একটা অন্যতম, যে যার দপ্তরের যে কাজ তাকে স্বাধীনভাবে সেটা করতে দিতেন, এবং কোথাও কোনো ব্যত্যয় দেখলে তখন উনি সেটাকে অ্যাড্রেস করতেন ঠিকই, কিন্তু অ্যাকর্ডিংলি, যেভাবে মানে প্রপার চ্যানেলে যেভাবে হওয়া উচিত সেইটা ছিল। যে কারণে দেখেন ওনার নেতাকর্মী, ওনার ক্যাবিনেটের প্রত্যেকটা সদস্য ওনার প্রতি সবসময় সম্মান করতো ওনাকে। ওনার দলের লোকজন ওনাকে কখনো ওনার বিরুদ্ধে কখনো বলে নাই, বা প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ সবসময় বজায় রাখতেন। এটা একটা ওনার ইচ্ছে।